নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহে চলে আসি আপনাদের সঙ্গে কথা বলতে এবং কোনো একজন বিশিষ্ট মানুষের কথা শুনতে। এই সপ্তাহে আজকে যে দিনটি সেটি 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি আজ ঘোষণা করা হয়েছিল সাধারণতন্ত্র দিবস হিসেবে। আর তাই আজ সাধারণতন্ত্র দিবসের 75 বছর পূর্তি, 76-এ পা দিল সাধারণতন্ত্র দিবস। সুতরাং আজকের দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমরা আর প্রজা নেই, তাই প্রজাতন্ত্র দিবস বলবো না, আমরা এখন সাধারণ মানুষ। আর এই সার্বভৌম দেশে সাধারণ মানুষের শক্তিটা খুব একটা কম নয়। সেই সাধারণ মানুষ কি দেখতে পাচ্ছেন? সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে চলেছে, সেই ঘটনাগুলোর মধ্যে কোথাও সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে ভোটের রাজনীতি। আর সেই ভোটের রাজনীতি এই মুহূর্তে এমন একটা জায়গায় পৌঁছেছে যে ভারতের এক বীর সন্তান, যার জন্মদিন আমরা কয়েকদিন আগেই পেরিয়ে এলাম, 128তম জন্মদিন তাঁর পেরিয়ে এলাম। আর তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, বলাই বাহুল্য। এই সময়টাতে এই নেতাজিকে নিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়। এই সময়টাতে তাঁর জন্মদিন এবং তার জন্মদিনের পরবর্তী সময়টাতে তাকে নিয়ে প্রচুর মূল্যায়ন হয়। কেউ কেউ এরকমটাও বলে ফেলেন যে নেতাজি সংসদীয় রাজনীতিতে ততটা সফল হতে পারেননি। কেউ কেউ এমনটাও বলে ফেলেন যে নেতাজির মৃত্যুদিন তিনি ঘোষণা করে ফেলেন। নেতাজি অমর এক বীর সন্তান, যার মৃত্যু ঠিক কোথায় কিভাবে হয়েছে বা হয়নি সেটা নিয়ে আলোচনা তেমনভাবে আমরা করি না। আমরা যারা নিজেদের দেশকে ভালোবাসি, দেশের বীর সন্তানদের ভালোবাসি, আমরা যারা দেশের পতাকাকে সম্মান করি, সেই রাষ্ট্রীয় ধ্বজকে সম্মান করি, আমরা যারা জনগণমন অধিনায়ক বেজে উঠলে উঠে দাঁড়াই, আমরা যারা কুর্নিশ করতে ভালোবাসি সেই সমস্ত বীর সন্তানদের যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তারা বোধহয় তেমনভাবে আলোচনা করি না। এই নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর মৃত্যুদিনটাকে ঘোষণা করি না। প্রসঙ্গত অনেকগুলো কথা আসবে, কিন্তু তার আগে একটু পরিচয় করিয়ে দেবো আমাদের আজকের অতিথির সঙ্গে। তাকে আমরা অনেকবার পেয়েছি হাই নিউজে, বহুবার, অগুন্তিবার তাকে আমরা পেয়েছি। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তো বটেই, তিনি কর্পোরেট দুনিয়ার মানুষ এবং সংবাদপত্রের সঙ্গেও জড়িত। কিন্তু তার আরও একটি পরিচয় আছে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন। তিনি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই নীলাদ্রি আপনাকে। আমাদের সঙ্গে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার কাছ থেকে একটুখানি জানবার চেষ্টা করব যে সাম্প্রতিককালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যত আলোচনা, যত গবেষণার বিষয়গুলো সামনে এসেছে কিংবা যত দাবি সামনে এসেছে, সেই বিষয়গুলো একটু কথার মধ্যে আসবে আজকের মুখোমুখিতে। আমি একদম শুরুতেই একটু বলতে চাইবো আমাদের দর্শকদের, সেটা হচ্ছে যে এই প্রসঙ্গের অবতারণা কেন, আমি নীলাদ্রির কাছেই বলবো। সেটা হচ্ছে রিসেন্টলি দেখেছেন আপনিও, সেটা হচ্ছে যে একদম 23 তারিখে একটি পোস্ট লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর, এবং সেই পোস্টে দেখা গেল এরকমটাই তিনি জানিয়েছেন, দেশের এই বীর সন্তানকে স্যালিউট, শ্রদ্ধা ইত্যাদি ইত্যাদি জানিয়েছেন, যেগুলো খুব স্বাভাবিক। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা অস্বাভাবিক জিনিস নজরে পড়ল, সেটা হচ্ছে 1897-এর 23শে জানুয়ারি তার জন্ম, আর মৃত্যুর ডেটটাও তিনি মেনশন করেছেন অগাস্টের 18 তারিখ 1945 সাল। এটা নিয়ে প্রচুর জলঘোলা, ইতিমধ্যেই প্রচুর বিরূপ মন্তব্যের সামনাসামনি হতে হয়েছে রাহুল গান্ধীকে। কিন্তু হঠাৎ করে মৃত্যুদিনটাকে ঘোষণা করবার জন্য এত আকুলতা কেন? নাকি এটা সম্পূর্ণতই অজ্ঞানতাবশত বলে মনে করছেন, নাকি সচেতনভাবেই করেছেন রাহুল গান্ধী? না না, উনি সচেতনভাবেই করেছেন। কংগ্রেস বরাবরই এটা বলে আসছে। এটার মধ্যে নতুনত্ব কি? 1945 সাল থেকেই কংগ্রেস বলে আসছে নেতাজির মৃত্যুদিন হচ্ছে 18ই আগস্ট 1945। সুতরাং এর মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই। রাহুল গান্ধী যেটা ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন, এভাবে যদি বলি, তো এবছরও করেছেন, সামনেবারও করবেন, তো স্বাভাবিক। গান্ধী পরিবার, কংগ্রেস, মানে গান্ধী পরিবারই তো কার্যত কংগ্রেস চালায়। তারা যদি বিশ্বাস করে নেতাজি 18ই আগস্ট 1945-এ মারা গেছিলেন, সেই বলার অধিকার গণতান্ত্রিক দেশে তাদের নিশ্চয়ই আছে। নেতাজি সিঙ্গাপুর যাচ্ছিলেন। সিঙ্গাপুরের আমি একটা ছোট্ট করে একটুখানি কোট করতে চাইব। ন্যাশনাল লাইব্রেরি বোর্ড অফ সিঙ্গাপুর তারা বলছেন
যে সিঙ্গাপুর ছেড়ে তিনি যাচ্ছিলেন সাইগনের দিকে, অর্থাৎ এখন যেটি হোচিমিন সিটি, সেই হোচিমিন সিটির দিকে তিনি যাচ্ছিলেন। এবং সেই সময় যাচ্ছিলেন কি কারণে সেটা সকলেই জানেন যারা ইতিহাসের ছাত্র, সেটা হচ্ছে রাশিয়ার সমর্থন আদায় করবার জন্য। তার যে লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে, স্বাধীনতার যে যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধে যাতে রাশিয়া তার পাশে দাঁড়ায় তার জন্য যাচ্ছিলেন নেতাজি সেই সময়টাতে। এবং ন্যাশনাল লাইব্রেরি বোর্ড অফ সিঙ্গাপুরের যে নথি, সেই নথি বলছে সেই সময় তাইহোকু, এখন যেটি তাইওয়ান আর কি, তাইহোকু বিমানবন্দরের একটু আগেই প্লেন ক্র্যাশ হয় এবং সেখানেই নেতাজির জীবনাবসান হয়। কিন্তু এই বিষয়টি নিয়ে তো দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। আমি নীলাদ্রি আজকে একটুখানি এই আলোচনার মধ্যে আসতে চাইব, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন যে কমিশনগুলো, অন্তত 11টা তদন্ত রিপোর্ট, সেই সমস্ত তদন্ত রিপোর্ট, সেগুলোর আলোকে এই মুহূর্তে যদি দেখতে হয় তাহলে সত্যি সত্যি কি নেতাজির মৃত্যু হয়নি? আমি একটা বিষয় উল্লেখ করতে চাইব, সেটা হচ্ছে এই ঘটনার অব্যবহিত পরে, অর্থাৎ 1845-এর 18ই অগাস্টের পরে গান্ধীজি একটি চিঠি লিখেছিলেন যে তোমরা সুভাষের মৃত্যুদিন পালন করো না, মানে শোক পালন করো না, কারণ আমার বিশ্বাস যে সুভাষের মৃত্যু হয়নি। না, শুধু গান্ধীজি কেন, শরৎচন্দ্র বসু, তিনি সম্ভবত পরিবারে নেতাজির সবচেয়ে কাছের মানুষ ছিলেন। শরৎচন্দ্র বসু 1949 সালে উনি একটি নিউজ পেপার বার করতেন, তার প্রথম পাতায় হেডিং ছিল নেতাজি ইন রেড চায়না, প্রশ্নচিহ্ন, তারপর নিচে লেখা ইন্ডিয়া গভর্নমেন্ট পজেসেস ইনফরমেশন। তো প্রশ্নটা হচ্ছে, শরৎচন্দ্র বসু কি নেতাজি জীবিত না থাকলে তিনি ভাবতেন যে নেতাজি রেড চায়নায় আছেন? সেটাও ছেড়ে দিন। নেতাজির স্ত্রী এমিলি শেঙ্কলে তিনি বারবার বলেছেন তিনি বিশ্বাস করেন নেতাজি সোভিয়েত রাশিয়ায় ছিলেন। আবার ডক্টর পুরবী রায় 90 দশকের মাঝামাঝি এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি চন্দন রায়চৌধুরী তিনি উদ্যোগ নিয়েছিলেন ইন্দো রাশিয়ান কোলাবোরেশন একটি সাংস্কৃতিক প্রজেক্টের। সেই প্রজেক্টের অংশ হিসেবে ডক্টর পুরবী রায় রিসার্চার তিনি গেছিলেন। তিনি আবিষ্কার করেন রাশিয়াতে যে 1946-এর অক্টোবর মাসে নেতাজি রাশিয়ায় ছিলেন। তো এরা যদি রাশিয়ায় মানে এইভাবে যদি নেতাজি 46-এর অক্টোবরে রাশিয়ায় থাকেন, তাহলে 45-এ নিশ্চয়ই মারা যেতে পারেন না, নবজন্ম নিশ্চয়ই তার হয়নি। তার থেকেও বড় কথা, এইসব ফাইন্ডিংস ছেড়ে দিন। নেতাজিকে নিয়ে যে আপনি কমিটি বললেন, সর্বশেষ কমিশন হচ্ছে মনোজ মুখার্জি কমিশন। জাস্টিস মনোজ মুখার্জি কমিশন তার রিপোর্টে 2005 সালে স্পষ্টভাবে বলেছে 18ই আগস্ট 1945-এ কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। তাহলে একজন মানুষ যে বিমান দুর্ঘটনা ঘটেনি, যার কোনো প্রমাণ পাওয়া যায় না বিমান দুর্ঘটনা ঘটেছে, তাতে মারা যান কি করে? এবার এটাও মনে রাখতে হবে, তখন কংগ্রেস সরকার ছিল যখন তিনি রিপোর্ট পেশ করেছেন। কংগ্রেস সরকার এই রিপোর্টটি প্রত্যাখ্যান করেছিল। স্বাভাবিকভাবে রাহুল গান্ধী এটা লিখবেন, স্বাভাবিক কথা, কংগ্রেস তো রিপোর্ট মানেনি। কিন্তু এটা সম্ভবত অমীমাংসিত হয়ে আছে, কারণ শেষ কমিশন বলেছে কোনো বিমান দুর্ঘটনায় মরেনি, আর কংগ্রেস বলেছে তিনি মারা গেছেন। কংগ্রেসের এটা বিশ্বাস। আর সুগত বসু, আমি কালকেও এই পরশুদিনও অনুষ্ঠানে গেছিলাম, তাদের বক্তব্য হচ্ছে একজন এত বড় বীর, তিনি যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছেন, এই সুযোগ থেকে, এই সম্মান থেকে তাকে আমরা বঞ্চিত করবো কেন? অর্থাৎ আবেগ নির্ভর বক্তব্য, এবং এ নিয়ে বিশেষ আলোচনা হোকও তারা চান না। কলকাতার একটি বিশেষ মিডিয়া গোষ্ঠীও এই তার পথে বিশ্বাস করে, যে গোষ্ঠীতে আমি কাজ করে এসেছি। সুতরাং বিভিন্ন মানুষের বিভিন্ন মত আছে, কিন্তু আমরা অন্য মতটাকেও সম্মান করা উচিত। যেখানে ভারত সরকারের শেষ কমিশন শরৎচন্দ্র বসু এবং নেতাজির স্ত্রী এমিলি শেঙ্কলে, তারা প্রত্যেকে মনে করছেন এই কথাগুলো। এখানেই থামেনি ডক্টর পুরবী রায়, রিসার্চার, প্রপার রিসার্চার, তারা মনে করছেন। শুধু তাই নয়, অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষ, বর্তমান যারা প্রখ্যাত নেচারি রিসার্চার বলে, সাম্প্রতিক একটি ফাইন্ডিং পেয়েছেন নেতাজির সাথে জাপানের স্টেটমেন্ট অনুযায়ী মারা গেছিলেন জেনারেল শিদেই। এবার সাম্প্রতিক একটি চীনা গবেষণা থেকে দেখা যাচ্ছে, চীনা ফাইল থেকে দেখা যাচ্ছে, জেনারেল শিদাই মারা গেছিলেন চীনের আক্রমণে, এবং তিনি যখন মারা গেছিলেন তার সাথে অন্য একজন মারা গেছিলেন, নেতাজি তার সাথে ছিলেন না। অর্থাৎ নেতাজির সাথে জেনারেল শিদাই মারা যাননি, জাপান বলছে নেতাজির সাথে জেনারেল শিদাই মারা গেছিলেন। সুতরাং এখানেও একটা ডিসক্রিপেন্সি আছে। শেষ কথা শান্তম, মারা যাওয়ার শ্রেষ্ঠ প্রমাণ কি? ডেথ সার্টিফিকেট। সেই ডেথ সার্টিফিকেট নেতাজির যেটা ইস্যু করা হয়েছিল, সেটা ইস্যু করা হয়েছিল একজন জাপানি সৈন্য ইচোরো ওকুরার নামে। নেতাজি প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দের প্রধান ছিলেন, যে সরকারকে মান্যতা দিয়েছিল 9 থেকে 11টা দেশ, 9 কেউ বলে, কেউ বলে 11, যাই হোক না কেন একটি বিশিষ্ট মানুষ ছিলেন। সেই মানুষটা ডেথ সার্টিফিকেট ইচোরো ওকুরার নামে কেন লেখা হবে, সেটাও কারো বোধগম্য হচ্ছে না। সুতরাং এই প্রমাণগুলো যদি দেখি, এটা বোধহয় বলার সুযোগই আছে, কংগ্রেস যেটা ভাবছে সেটা একান্তভাবে তাদের বিশ্বাস। মানুষ অনেক কিছুই বিশ্বাস করতে পারে, সেই বিশ্বাসের মর্যাদা রেখেও বলি, তথ্য সে কথা বলছে না। আমি এই জায়গাটাতে একটুখানি আসতে যাবো, সেটা হচ্ছে তাহলে রেনকোজি মন্দিরে নেতাজির চিতাভস্য হিসেবে ওটা কি রাখা আছে?
না, সেটা তো ডিএনএ টেস্ট হয়নি। এই এত বছর ধরে কংগ্রেস তো অধিকাংশ সময় ভারতবর্ষে সেই রাজত্ব প্রশ্নটাই তো করেছে। আসবে যে ডিএনএ টেস্ট হয়নি কেন? এতদিন হয়নি কেন ডিএনএ টেস্ট? ডিএনএ টেস্টের টেকনিকটা আবিষ্কার হয়েছে 80-র দশকে। 80-র দশকে ডিএনএ টেস্টের টেকনিক হয়েছে, তখন রাজীব গান্ধীর সরকার ছিল। পরবর্তীকালে 90 দশকের মাঝামাঝি প্রণব মুখার্জি চেষ্টা করেছিলেন এই অ্যাশটাকে আনার, কিন্তু ডিএনএ টেস্ট করার চেষ্টা করেননি কেন? আজও কেন চেষ্টা করা হয় না? এই প্রশ্নটা বোধহয় এসে যায়। যারা দাবি করছেন, যারা দাবি করেন ওটাকে ইগনোর করা উচিত। নেতাজি মারাই যায়নি সুতরাং ডিএনএ টেস্ট কিসের, তাদের কথা আলাদা। যারা দাবি করছেন যে এটা হচ্ছে নেতাজির চিতাভস্ম, তারা ডিএনএ টেস্ট করাতেই পারতেন উদ্যোগ নিয়ে, তার অসুবিধাটা কোথায়? বিশেষ করে যখন কংগ্রেস সরকার, যারা বিশ্বাস করতো নেতাজি মারা গেছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন হয়নি কেন? এবং কংগ্রেস এমনকি নেতাজিকে কোনো ভারতরত্ন সম্মানও দেন, নিশ্চয়ই তিনি ভারতরত্নের অধিকারী হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু কংগ্রেস তাকে কনসিডার করেনি। তার মূল কারণ হচ্ছে তার মৃত্যুদিন ঠিক হয়নি। যে তার মৃত্যুদিন এর ঠিক নেই, তাকে কি করে ভারতরত্ন দেবেন? পস্থিউমাস দেবেন না বেঁচে আছেন বলে দেবেন? এটা তো ঠিক নেই, সেই জন্য ভারতরত্ন দেওয়া যায়নি নেতাজিকে। এমন সময়, এমনকি এক সময় যুক্ত ফ্রন্ট একটা সরকার ছিল ভিপি সিং এর নেতৃত্বে, তখন এই উদ্যোগও নেওয়া হয়েছিল, উদ্যোগটাকে পিছিয়ে যেতে হয় জনপ্রতিরোধে। এবং নেতাজির চিতাভস্ম আনার চেষ্টা করেছিল কংগ্রেস, মানুষের প্রতিরোধে সেটা আনতে পারেনি। এছাড়া আমি আরেকটা কথা মনে করি দিই, শান্তনু তো জানেন, ডক্টর পুরবী রায় যখন রাশিয়ায় গেছিলেন এবং এটা খুঁজে পেলেন নেতাজির অস্তিত্ব, ইনি একটা চিঠি পেয়েছিলেন। এটা পেয়েছিলেন নেতাজি গ্রুভ আর্কাইভে। তার সাথে ছিল একজন গবেষক, রাশিয়ান গবেষক আলেকজান্ডার কালাশনিকভ। এবার এই চিঠিটায় লেখা, একটা মিনিটস অফ দ্য মিটিং, স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন মিনিটটা প্রিসাইড করছিলেন, উই হ্যাভ টু ডিসাইড হোয়াট উইল ডু উইথ চন্দ্রা বোস। এবং ডেটটা ছিল অক্টোবর 1946। পুরবী রায় ফিরে এলেন, ভারত সরকারকে বললেন, ভারত সরকার কোনো উদ্যোগ দিল না এই ব্যাপারে। তখন সংবাদপত্রে ডক্টর চন্দন রায়চৌধুরী উদ্যোগ নিয়ে বর্তমান সংবাদপত্রে সেই সময় এটা প্রকাশিত হয়েছিল। এরপর একজন কেন্দ্রীয় সরকারের বাঙালি মন্ত্রী ডক্টর রয় এবং ডক্টর রায়চৌধুরীকে ডেকে পাঠান দিল্লিতে, এই প্রজেক্ট বন্ধ করতে বলেন। কারণ হিসেবে বলা হয় সম্ভবত যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস হয়ে যাবে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে। দুর্ভাগ্যবশত এটা হয়েছিল 90 দশকের মাঝামাঝি। 97 সালে ডক্টর চন্দন রায়চৌধুরী অকালে চলে যান। তারপরে এই যে উদ্যোগটায় কার্যত জল পড়ে যায়, তার উদ্যোগেই পুরো ব্যাপারটা হয়েছিল, জল পড়ে যায় চন্দন রায়চৌধুরী না থাকায়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এবং সেই প্রশ্নটাকেই পরবর্তীকালে অনুজধর তুলছেন। অনুজধর যখন তুলছেন, আবার ভারত সরকার বলছে না, নেতাজির ফাইল বলা যাবে না, নেতাজির ফাইল দিলেই ইন্টারন্যাশনাল ক্রাইসিস যাবে। শেষ হয়েছে 2022 সালে। নেতাজি গবেষক সায়ক সেন তিনি একটা প্রশ্ন করেছিলেন, গুমনামি বাবা বলে একটি ব্যক্তিত্ব, ডিএনএ টেস্টে দেখা গেছিল তিনি নেতাজি নন। ঠিক আছে, নেতাজি নাই হতে পারেন, কিন্তু উনি দাবি করেছিলেন সেই তার ডিএনএ টেস্টের ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা সরকার প্রকাশ করুক। তার রিপ্লাই সরকার, এটা ইন্ডিয়ার সরকার, তারা বলছে ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট প্রকাশ করা যাবে না, সেটা প্রকাশ করলে ইন্টারন্যাশনাল রিলেশন ভারতের খারাপ হবে এবং ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে। এবার শান্তনু আপনি বলুন, যে মানুষটা 1945 সালের 18 আগস্ট মারা গেছেন, তার ডিএনএ টেস্টের, মানে তার নয়, গুমনামি বাবার ডিএনএ টেস্টের ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট প্রকাশ করলে কেন ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হবে? কে ছিলেন গুমনামি বাবা? গুমনামি বাবা তাহলে কি মানে এত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন যে যার ডিএনএ টেস্ট বেরোলে বাংলায়, বিশেষ করে বাংলার সাথে তার যোগ কি? ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস হয়ে যাবে। প্রশ্নটা সেখানে, এবং প্রশ্নটা সেখানেই তো বটেই। নীলাদ্রি যে প্রশ্নটা তুললেন সেই প্রশ্নটাও যেমন সত্যি, তেমনি এটাও খুব সত্যি যে 1845 সালে, মানে 1897 সালে যার জন্ম এবং 1945 সালে যার মৃত্যু বলে কেউ কেউ দাবি করেন বা করছেন, তারপর এতগুলো বছর চলে গিয়েছে। এটা 2025, এবং এই 2025-এ দাঁড়িয়ে, অর্থাৎ মোটামুটিভাবে 80 বছর পরে দাঁড়িয়ে এখনো পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য যদি প্রকাশিত হয়, তাহলে সত্যি সত্যি যদি মৃত্যু রহস্য বলে কিছু থাকে, এরকমভাবেই বলতে হবে, তাহলে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়ে যেতে পারে, বা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সঙ্গে অন্য দেশের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এতটাই এখনো পর্যন্ত ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যে মাঝে মাঝে এরকমটা দেখতে পাওয়া গেছে যে নেতাজির মতন কাউকে দেখতে পাওয়া গেছে, সেই ছবি সামনে এসেছে, বা গুমনামি বাবা, যাকে নিয়ে সিনেমাও তৈরি হয়ে গিয়েছে। নেতাজির আসলে ঠিক কি হলো, এই বিষয়টা এখনো পর্যন্ত এত বছর পরেও বিষ জলে কি শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনে? না, প্রয়োজন অনেকগুলো থাকতে পারে।
প্রয়োজন কংগ্রেসের, প্রয়োজন রাষ্ট্রের, দুটোই দেখি। কংগ্রেস আর রাষ্ট্রকে আমি আলাদা নরেন্দ্র করে মোদী দেখছি। প্রধানমন্ত্রীত্বে আসার পর অনেক এখন রাষ্ট্র আর কংগ্রেস এক justify নয়, করা হয়েছিল। রাদার রাহুল গান্ধী বলেন আমার লড়াই রাষ্ট্রের বিরুদ্ধে, সুতরাং রাষ্ট্র আর কংগ্রেসকে এক বলে দেখা যায় না। তো যাই হোক, প্রথমে কংগ্রেসের প্রয়োজনটা বলি। কংগ্রেসের অসুবিধাটা হচ্ছে সম্ভবত আমার যেটা মনে হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় যেহেতু এখন নেই, তারা দাবি করতেই পারতো ফাইলগুলো প্রকাশ করুক, কখনো মানে এই সত্যটা সামনে আসুক, তারা করে না এখনো দাবিটা। তারা মনে করে যে এই বিষয়ে আর এগোনো দরকার নেই। তার একটা বড় কারণ হচ্ছে আমার মনে হয় কংগ্রেস চিরকালই, কংগ্রেসি ইনফ্লুয়েন্স যারা ঐতিহাসিক, বিশেষ করে বামপন্থী ঐতিহাসিক, এইসব ঐতিহাসিকরা বারবার দেখানোর চেষ্টা করছেন নেতাজি একজন সেকুলার নেতা ছিলেন। সেকুলার কথাটা আমি মনে করি নেতাজি একজন ইনক্লুসিভ নেতা ছিলেন, কিন্তু তিনি সেকুলার শব্দটা নেতাজি কোথাও ব্যবহার করেননি। একমাত্র এক জায়গায় উনি সেকুলার এডুকেশনের কথা বলেছিলেন, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সেকুলারিজমের কথাটা ব্যবহার করেননি। অন্যদিকে আমি গবেষকদের কথা যদি বলি, নীরজচন্দ্র চৌধুরী আত্মঘাতী বাঙালির কথা বলেছিলেন, বিখ্যাত লেখক, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, ভারত সরকার ব্যান করেছিল। সেই লেখক লিখছেন নেতাজি সম্বন্ধে, তিনি বোস পরিবারে, তিনি সম্ভবত শরৎ বোসের সেক্রেটারি ছিলেন, নীরজ চৌধুরী। তিনি লিখছেন নেতাজির বড় হয়েছিলেন 20 শতকের প্রথম 2 দশকে। এই 20 শতকের প্রথম 2 দশকে স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাবে একটা ফিউশন ঘটেছিল জাতীয়তাবাদ এবং ধর্মের। জাতীয়তাবাদের উপর ধর্মের, হিন্দু ধর্মের প্রভাব ছিল, আর হিন্দু ধর্মের একটা রাজনৈতিক ক্যারেক্টার ছিল, স্পষ্ট তার কথায় বেরোচ্ছে। এবং তিনি মনে করতেন নেতাজি কোনো ডগম্যাটিক হিন্দু ছিলেন না, কিন্তু তিনি এর প্রভাব থেকেও মুক্ত ছিলেন না। এবার নেতাজির কথায় আসি। 1928 সালে নেতাজি মহারাষ্ট্রে একটি সভায় তিনি বলছেন কংগ্রেসের, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া has been inspired by the highest ideal of human race, swattam sivam sundaram. ন্যাশনালিজম উদ্বুদ্ধ হয়েছে ভারতবর্ষে মানবতার সর্বোচ্চ আদর্শ, যেটাকে তিনি বলছেন সত্য শিব সুন্দরের দ্বারা। এটা যদি হিন্দু জাতীয়তাবাদের কথা না হয় তাহলে কি আমার জানা নেই। অর্থাৎ নেতাজির হিন্দু জাতীয়তাবাদী চরিত্র যেটা ছিল, সেটাই সেকুলার হিসেবে তাকে দেখানোর উদ্যোগে অনেকটা ঢাকা পড়ে গেছে বলে আমার মনে হয়। এর পাশাপাশি মনে করুন মান্দালায় জেলে নেতাজি দুর্গাপুজোর আয়োজন করেছিলেন, অন্য কোনো ধর্মীয় উৎসব কিন্তু করেননি। 1938 সালে তিনি যখন কংগ্রেসের সভাপতি, সেই সময় গিয়ে তিনি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর সাথে যুক্ত আছেন। সেই সময় তিনি কুমারটুলির দুর্গাপুজো, এই যে আমাদের আটচালার পুজো, সেটা সম্ভবত নেতাজির উদ্যোগেই হয়েছিল, দুর্গাপুজোর সাথে খুব অ্যাক্টিভলি যুক্ত ছিলেন। 1927 সালে একটা সিটি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিক্ষোভ হয়েছিল। তারা হিন্দু কলেজে, হিন্দু হোস্টেলে তারা সরস্বতী পুজো করতে চাইছিলেন। রবীন্দ্রনাথ এর একান্তভাবে বিরোধী ছিলেন, আরও বহু মানুষ, প্রফুল্লচন্দ্র রায়, এবং তারা বিরোধী ছিলেন। কিন্তু সুভাষচন্দ্র বসু ছাত্রদের এই সরস্বতী পুজো করার অধিকারকে সমর্থন করেছিলেন, এবং শেষ পর্যন্ত সরস্বতী পুজো হয়েছিল। অর্থাৎ সেকুলার নেতাজি তিনি চাইছেন, ঐতিহাসিকদের কথায়, সরস্বতী পুজো হোক, হিন্দু দেবী কিন্তু। আর এর শেষে বলি, নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজে গিয়েছিলেন, তার স্লোগান কি ছিল? আমরা ভাবি জয় হিন্দ। জয় হিন্দ কি? হিন্দ শব্দটা কি? হিন্দ শব্দটা ইজ শর্ট এন্ড ফর্ম অফ জয় হিন্দুস্তান। নেতাজির নেতৃত্বে হিন্দু, মুসলমান, ঈসাই, শিখ সবাই একত্রিত হয়ে লড়াই করেছে, এটা যেমন সত্যি, তাদের স্লোগান ছিল জয় হিন্দুস্তান, সেটাও একইভাবে সত্যি। জয় হিন্দ মানে জয় হিন্দুস্তান, হিন্দুস্তানের জয়গান গেয়ে এই লড়াই। একমাত্র এর প্যারালাল আমি বলবো শিবাজির লড়াই। শিবাজিও বহিঃশত্রুর বিরুদ্ধে লড়াই করেছিলেন, যদিও সেই শত্রু নেতাজির শত্রুর থেকে আলাদা ছিল। কিন্তু এই যে লড়াই, একটা চরিত্র বেরিয়ে আসে। আর অনেক সময় ভারতবর্ষে এমন একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, হিন্দু ন্যাশনালিস্ট মানেই হচ্ছে সে সাম্প্রদায়িক। নেতাজি কখনোই সাম্প্রদায়িক ছিলেন না, কোনো প্যারামিটার। আরো একটা ন্যারেটিভ আছে, সেটা হচ্ছে হিন্দু ন্যাশনালিজমের কথা বলা মানেই তিনি ভারতীয় জনতা পার্টির লোক, কিংবা আরএসএস এর সঙ্গে কোনোভাবে যুক্ত। নেতাজির সাথে কোনো সংযোগই ছিল না। ভারতীয় জনতা পার্টি 1980 সালে তৈরি হয়েছে, আর আরএসএস কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। জনসংঘ তৈরি হয়েছে 1951 সালে, সুতরাং এগুলো কোনো প্রশ্নই নেই। সুতরাং নেতাজির যে হিন্দু জাতীয়তাবাদ, সেটা খুব ইনক্লুসিভ হিন্দু জাতীয়তাবাদ ছিল, তাতে সর্বধর্মের স্থান ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুস্তানের যেটা মূল শক্তি, কিন্তু নিজের তিনি সমাজতন্ত্র সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, আমরা মনে করি না তাকে সমাজতন্ত্রী বলেও দেখানোর চেষ্টা হয়েছে। তিনি বলছেন socialism in India is not a Western idea. It is inspired by Indian civilization. We think it's a Western idea because we have lost touch with our culture, heritage, etc.
অর্থাৎ তিনি সমাজতন্ত্রের যে ডেফিনেশন, সেই সমাজতন্ত্র অনেকটা শ্রীরামকৃষ্ণের সমাজতন্ত্র, অনেকটা স্বামী বিবেকানন্দের সমাজতন্ত্র, যে সমাজতন্ত্র শিবজ্ঞানে জীবসেবার কথা বলে। আমি যদি প্রত্যেক জীবের মধ্যে, মানুষ নয় জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পাই, তাহলে সমস্ত জীবকে আমি সম্মান করতে শিখব, তার অধিকারকে স্বীকৃতি করব, সমান অধিকারকে স্বীকৃতি করব। সুতরাং সেটা চাপিয়ে দেওয়া সমাজতন্ত্র নয়। সঙ্গে নেতাজির সমাজতন্ত্রের চরিত্র আর কার্ল মার্কসের সমাজতন্ত্রের চরিত্র কিন্তু অনেকটা আলাদা, কোনটা ঠিক বা ভুল আমি বলছি না, কিন্তু তাকে সেই ডেফিনেশনে, এবং এই সমাজতন্ত্র কিন্তু ভারতীয় সমাজতন্ত্র, বিদেশ থেকে ধার করা নয়। যত মত তত পথ শ্রীরামকৃষ্ণের পথ, ইনক্লুসিভিটির পথ। আবার জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে, এর থেকে বড় সমাজতান্ত্রিক চিন্তা আর কি? শ্রীরামকৃষ্ণ যেটা করছেন, স্বামী বিবেকানন্দ যেটাকে এগিয়ে নিয়ে গেছেন, নেতাজি সেই সমাজতন্ত্রের কথা বলছেন। স্বয়ং অমর্ত্য সেন যখন বলেন নেতাজির পথ হচ্ছে ইউনিটি অ্যান্ড ইকুয়ালিটি, আমি একমত। ইকুয়ালিটি নিশ্চয়ই নেতাজি চেয়েছেন, ইউনিটি তো চেয়েছেন। এই ইকুয়ালিটির ভিত্তি ছিল ভারতীয় সমাজতন্ত্র, যে সমাজতন্ত্রের কথা সংঘ পরিবারও বলে, সংঘ পরিবারের থেকে আলাদা নয়। শেষ কথা বলি শান্তম, 1951 সালে জনসংঘ তৈরি হয়েছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন। জনসংঘ কেন তৈরি হয়েছিল? উনি তো হিন্দু মহাসভায় ছিলেন। উনি হিন্দু মহাসভা থেকে বেরিয়ে এসেছিলেন এই দাবিতে, স্বাধীনতার পর হিন্দু মহাসভায় অন্য ধর্মের মানুষদের, মুসলমান, ঈসাই, শিখদের জায়গা দিতে হবে। সেই দাবি হিন্দু মহাসভা মানেনি। তিনি বেরিয়ে এসে একটি জাতীয়তাবাদী সংগঠন হিসেবে তিনি তৈরি করেছিলেন জনসংঘকে, রাজনৈতিক জাতীয়তাবাদী দল হিসেবে, দক্ষিণপন্থী রাজনৈতিক জাতীয়তাবাদী দল। কিন্তু জনসংঘের প্রতিষ্ঠা দিবসটা জানেন 21শে অক্টোবর 1951। এই 21শে অক্টোবরই নেতাজি 1943 সালে তার আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন। জনসংঘ অন্য কোনো দিনও প্রতিষ্ঠা হতে পারত, কিন্তু 21শে অক্টোবরই হয়েছিল। আবার জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আপনি ভালো করে জানেন 1977 সালে 23শে জানুয়ারি। নেতাজির প্রভাব সর্বত্র ভারতে। কিন্তু মুশকিলটা হচ্ছে, যদি নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু না হয়, তাহলে প্রশ্ন উঠবে নেতাজির কি হয়েছিল। এবং বিভিন্ন এভিডেন্স থেকে এখন ইনক্রিজিংলি দেখা যাচ্ছে নেতাজি ভারতবর্ষে ফিরে সন্ন্যাসী হয়ে গেছিলেন, এই সম্ভাবনাটা অরবিন্দ ঘোষের মতোই অনেকটা অত্যন্ত প্রবল হচ্ছে। নেতাজি যদি হিন্দু সন্ন্যাসী হয়ে শেষ জীবন কাটান, তাহলে তার হিন্দু জাতীয়তাবাদী চরিত্র, যেটাকে মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল, সেটাকে লুকিয়ে রাখা যাবে না। শেষে বলি, নরেন্দ্র মোদী যখন নেতাজির নামে কিছু দ্বীপের নামকরণ করেছিলেন, তখন একটি ব্রিটেনের সংবাদপত্রে বেরিয়েছিল, তাও নেতাজির বিরোধী, মোদি নেমস আইল্যান্ড ইন আন্দামান নিকোবর আফটার হিন্দু ন্যাশনালিস্ট লিডার। তার প্রতিবাদ করেছিল বসু ফ্যামিলি থেকে। কিন্তু সত্যটাকে মানে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তিনি যে হিন্দু ন্যাশনালিস্ট ছিলেন, এটা বোধহয় কংগ্রেস লুকিয়ে রাখতে চেয়েছিল। নেতাজির পরবর্তী জীবনের কথা যদি সামনে চলে আসে, কংগ্রেসের অসুবিধা হয়ে যাবে। এবার ভারত সরকারের কথায় আসি। ভারত কি অসুবিধা হয়ে যাবে আমি একটু জানতে চাই। নেতাজিকে সেকুলার বলে প্রতিষ্ঠা করার যে চেষ্টা, সেটা কংগ্রেস কেন করেছে? যাতে হিন্দু ন্যাশনালিজম ভারতবর্ষে, কারণ যখন পাকিস্তান তৈরি হলো, পার্টিশন হলো, এই সম্ভাবনা খুব প্রবল ছিল ভারতে হিন্দু ভারত হয়ে যাবে। নেতাজিকে যদি তার প্রকৃত চরিত্র মানুষের সামনে আসে, তাহলে প্রশ্ন উঠবে, ভারত তো ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ আমরা স্বীকার করে নিয়েছি দ্বিজাতি তত্ত্ব থেকে, তাই পাকিস্তানকে স্বীকার করেছি। তাহলে পাকিস্তান যদি ধর্মীয় মতে একটি ইসলামিক দেশ হয়, তাহলে ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না? এই প্রশ্ন উঠে যাবে। আমেরিকায় আপনি দেখুন, ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন বাইবেলে হাত রেখে, ঈশ্বরের নামে শপথ নিচ্ছেন। আমেরিকা একটা ইনক্লুসিভ রাষ্ট্র। একইভাবে সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র, কিন্তু আবার সৌদি আরবও এখন যথেষ্ট ইনক্লুসিভ আপনি যদি দেখেন। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন বারবার উঠবে যে ভারতবর্ষ তাহলে হিন্দু রাষ্ট্র হলে অসুবিধে কি? এবং যদি হিন্দু রাষ্ট্র হয়, অবভিয়াসলি রাজনৈতিক অ্যাডভান্টেজ তো ভারতীয় জনতা পার্টি যাবে। এবং এই হিন্দু রাষ্ট্র না হলেও যদি হিন্দু জাতীয়তাবাদী হিসেবে নেতাজিকে প্রতিষ্ঠা করা হয়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু হিন্দুত্বে তারা বিশ্বাস করে, এবং কংগ্রেসের একটা সচেতন চিন্তা হচ্ছে সাভারকার আর নেতাজির মধ্যে বিরোধ করা। এবার আমরা যেটা বলি না, হ্যাঁ নিশ্চয়ই এটা আদর্শগত বিরোধ তো ছিলই, কিন্তু যেটা বলি না, নেতাজি লিখে গেছেন, first there is a thesis, then in response to it is born an antithesis. Then the thesis and the antithesis comes together to form a synthesis, which becomes the thesis for the next phase of evolution. অর্থাৎ তিনি মত এবং বিপরীত মতের একটা সিনথেসিসে বিশ্বাস করতেন, এবং বিশ্বাস করতে এর মধ্যে দিয়ে জাতি এগিয়ে যাবে। 1940 সালের 20শে জুন, ডেটটাও বলে দিচ্ছি, নেতাজি বম্বেতে গিয়ে সাভারকারের সাথে দেখা করেছিলেন। তার ছবি আছে। রাসবিহারী বসু, যিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, যার নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি ছিলেন হিন্দু মহাসভার সদস্য। সাভারকারকে নেতা বলে মানতেন, জাপানের নেতৃত্ব দিতেন হিন্দু মহাসভাকে, এবং সাভারকার সম্ভবত নেতাজিকে সাহায্য করেছিলেন এই রাসবিহারী বসুর সাথে একটা সুসম্পর্ক তৈরি করে
তার স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে। এটাও জানা যায় সাভারকারের সেক্রেটারি জবানবন্দি থেকে যে সাভারকার চেয়েছিলেন নেতাজি দেশের বাইরে গিয়ে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিন, যেটা নেতাজির 41 সাল থেকে সেই পথেই নেতাজি হেঁটেছিলেন। ইনফ্যাক্ট নেতাজিকে উনি বলেছিলেন, নেতাজি হলওয়েল মনুমেন্টের মতো বহু আন্দোলনে, হলওয়েল মনুমেন্ট অপসারণে, তার বিরুদ্ধে আন্দোলন হিসাবে অনেকটা সময় দিচ্ছিলেন। সাভারকার বলছেন এসব করে তোমার কোনো লাভ নেই, তুমি বিদেশে গিয়ে নেতৃত্ব দাও স্বাধীনতা সংগ্রামের। নেতাজি সেই পথেই হেঁটেছিলেন পরবর্তীকালে, বা হাঁটতে বাধ্য হয়েছিলেন। সুতরাং সাভারকার নেতাজির যেই দেখা, এটা কিন্তু এই দুটো বিপরীত মতাদর্শের এই যে সিনথেসিস, সেই সিনথেসিস সেদিন হয়ে গেছিল। সেইটাই ছিল আজাদ হিন্দ ফৌজের স্ফুরণের জায়গা। নেতাজি জার্মানিতে ছিলেন, হিটলার তাকে কিছু করতে দিচ্ছিলেন, তিনি যদি জার্মানিতেই থেকে যেতেন, যে দক্ষিণ পূর্ব এশিয়ায় না আসতে পারতেন, তাহলে কিন্তু তারা স্বাধীনতা আন্দোলন নিয়ে এভাবে অবদান রাখার সুযোগ ছিল না। কিন্তু আজাদ হিন্দ ফৌজ আমরা অনেক সময় বলি নেতাজি প্রতিষ্ঠা করেছেন, করেননি, রাসবিহারী বসু করেছেন। এবং রাসবিহারী বসু হিন্দু মহাসভার মানুষ ছিলেন। সেটা এখানেও সিনথেসিস, সমাজতান্ত্রিক সুভাষ হাত মেলাচ্ছেন গিয়ে হিন্দু মহাসভার রাসবিহারীর সাথে, এবং হিন্দুইজম এবং সমাজতন্ত্র কোথাও মিলেমিশে এক হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের চিন্তাভাবনায়, স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনায়। এবং নতুন ভারতের স্বাধীনতা সংগ্রাম একটা তৈরি হচ্ছে, অস্ত্র হাতে লড়াই, যেটা আনন্দমাথেও দেখেছি আমরা। সেই আনন্দমাথের একটা প্রবলভাবে দেখেছি, এবং সেখানে বঙ্কিমচন্দ্রের প্রভাব কাজ করছে, যে সশস্ত্র আন্দোলন, বঙ্কিমচন্দ্রের একটা বিরাট প্রভাব সেখানে। বঙ্কিমচন্দ্র লিখছেন যখন, তখন তিনি ম্যাজিস্ট্রেট ইংরেজ গভর্নমেন্টের, তখন তিনি লিখছেন। কিন্তু ইন্টারেস্টিংলি তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লেখেনি, তিনি লিখেছেন মধ্যপ্রাচ্য থেকে যে বিদেশি শত্রুরা এসছে, এবং আমি তাদের মুসলমান বলবো না, এই একটা ন্যারেটিভ আছে মুসলমান শাসন। আমি যদি ইংরেজদের বলি না খ্রিস্টান শাসন, তাহলে যারা আফগানিস্তান থেকে এসেছিল, তুরস্ক থেকে এসেছিল বিদেশি শাসকরা, তাদের আমরা মুসলিম শাসন বলবো কেন? তারা কি একমাত্র মুসলমান? সৌদি আরব থেকে মুসলমানরা ভারতে এসেছিল, আসেনি? তাহলে তুরস্ক থেকে এলেই আমি বলবো, ইজিপ্ট থেকে না এলে বলবো না? তো এটা কোনো যুক্তি হয় না। যদি ইংরেজ শাসন খ্রিস্টান শাসন না হয়, তাহলে আফগানিস্তানের শাসন, বাবর আফগানিস্তান থেকে এসেছিলেন, সেটা মুসলমান শাসন কেন? বিদেশি শত্রুর হাতে ভারত বারবার পরাধীন হয়েছে, 1000 বছর ধরে হয়েছে, ইংরেজও সব পরাধীন করেছে। তার থেকে আমরা মুক্তি পেয়েছি, এবং এই মুক্তি পাওয়ার পথে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। বহু খ্রিস্টানও ভারতে আছেন, বহু মুসলমানও আছেন, তাই তো, তার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু এরা মূলত হিন্দু, হিন্দু থেকে অন্য ধর্ম গ্রহণ করেছেন। সুতরাং তাদের হিন্দু চরিত্রটাকে অস্বীকার করা যায় না, যদিও তাদের কর্মপদ্ধতি, জীবনযাত্রার মধ্যে অন্য ধর্মের এখন তারা গ্রহণ করেছেন, একটা স্বাধীন দেশে যেরকম করেন। নেতাজির চিন্তা এটাই ছিল। সুতরাং এই যে রাস্তাটা, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নেতাজির হিন্দু জাতীয়তাবাদী চরিত্র, তাহলে কিন্তু কংগ্রেসের একটা বিরাট সম্পর্ক, কংগ্রেসের নয়, বা যারা মনে করেন নেতাজি তোজোর কুকুর ছিলেন, আমি কোটান কোট তাদের মধ্যে সমস্যা, আমি এই প্রসঙ্গটায় আসবো না, তোজোর কুকুর ভুলে যান, আমি এই প্রসঙ্গটায় আসবো। কিন্তু একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গিয়েছে, একটা বিরতি নিতেই হচ্ছে, এবং বিরতির পর, বিজ্ঞাপন বিরতির পর এই প্রসঙ্গটাতেও যেমন আসবো, যে নেতাজিকে তার অন্তর্ধানের পর, আমি অন্তর্ধান বলেই বলবো, অন্তর্ধানের পর তাকে আমরা আর খুঁজে পাচ্ছি না। এইরকম একটা স্টেটে আসার পর তাকে বহুবার নানান রকম বিতর্কের মধ্যে আসতে হয়েছে। এমনকি তিনি যখন একেবারে সামনে সরাসরি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, সেই সময়েও তাকে নানান বিরূপ মন্তব্যের সামনাসামনি হতে হয়েছে। সেই প্রসঙ্গটাতেও আসবো অবশ্যই, কিন্তু একটা ছোট্ট বিরতির পর আজকের মুখোমুখিতে। ফিরে এলাম বিরতির পর। আজকের মুখোমুখিতে আমাদের সঙ্গে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, আর আমি রয়েছি শান্তম। আরও একবার স্বাগত আপনাদের। আজ আমরা কথা বলছি এমন এক অবিস্মরণীয় মানুষকে নিয়ে, যাকে ভুলে থাকার কথা আমরা বোধহয় বছরের 365 দিনই তাকে ভুলে থাকার কথা ভাবতেও পারি না। তিনি ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে আসমুদ্র হিমাচল তো শ্রদ্ধা করেই, যাকে আসমুদ্র হিমাচলের রাজনৈতিক ব্যক্তিত্বরাও নানান রকমভাবে ব্যবহার করেন আর কি। কখনো কখনো তার প্রশংসা করে বেশ কিছুটা মানুষের মন পাওয়ার চেষ্টা করেন, কখনো কখনো তার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেও মানুষের আলোচনায় থাকবার চেষ্টা করেন। আমি বিরতিতে যাওয়ার আগে নীলাদ্রি একটা বিষয়ে বলছিলাম, সেটা হচ্ছে যে বামপন্থীদের তরফ থেকে বিরূপ মন্তব্য নেতাজিকে সহ্য করতে হয়েছে। ইদানিংকালে একজন রাজনৈতিক নেতা তিনি বললেন যে, আমি নাম বলছি না, তিনি বললেন যে
নেতাজি সংসদীয় রাজনীতিতে ব্যর্থ, নেতাজি সংসদীয় রাজনীতিতে তেমনভাবে তার কোনো সহযোগ দেখতে পাওয়া যায় না, তার কোনো যোগাযোগ ছিল না, এই কথাগুলো বলার মানে তাকে না জানা? না, তিনি বলতেই পারেন, এটা গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশ, তিনি তিনি বলতেই পারেন না। অনেক সময় এটা কংগ্রেসের একটা প্রভাব এর মধ্যে কাজ করে। তারা তো বারবারই নেতাজিকে মনে করছে ব্যর্থ, তারা বারবার মনে করেছে যখন দেখুন এটা একজন তৃণমূল নেতৃত্ব, হ্যাঁ স্বয়ং তৃণমূল বলে আপনি বলছেন, কংগ্রেস বলে বলবেন না, সেটা তো হয় না। সেই। আমরা ভুলে যেতে পারি না 1943 সালে নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিচ্ছেন, তখন স্বয়ং জওহরলাল নেহরু শ্রদ্ধানন্দ পার্কে একটি সভা করে বলেছিলেন যে নেতাজি যদি ভারতে প্রবেশের চেষ্টা করেন তরোয়াল হাতে তিনি প্রথম তাকে আটকাতে যাবেন। এটা তো নেহরুর বলা, আমি তো বলছি না। সুতরাং নেহরু বললে ঠিক আর কুণাল ঘোষ বললে ভুল, এটা তো ঠিক হয় না। তারা সমালোচনা করার অধিকার আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকতে পারে, এটাই গণতন্ত্র। উল্টো মতটাও শোনার ধৈর্য রাখা উচিত। এবং সেখানে প্রথম কথা হচ্ছে নেতাজি 1939 সালে কংগ্রেস থেকে যখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হলো, সাসপেন্ড করা হলো অক্টোবর 1939-এ, তিনি তখন ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লকটা তৈরি করেছিলেন প্রথম। এবার এই ফরওয়ার্ড ব্লক একটাই নির্বাচনে নেতাজি থাকতে লড়েছেন, সেটা হচ্ছে কলকাতার পুরসভা নির্বাচন, এবং সেখানে তারা বৃহত্তম দল হিসেবে বেরিয়েছিল ফরওয়ার্ড ব্লক। এবং সেখানেও ইন্টারেস্টিং ব্যাপার, নেতাজি প্রথমে চেষ্টা করেছিলেন নতুন দল একটা জোট করা। কার সাথে জোট করতে চেষ্টা করেছিলেন? কংগ্রেস না, হিন্দু মহাসভা। সেই জোটটা হয়নি। পরবর্তীকালে মুসলিম লীগের সাথে জোট বেঁধে তিনি বোর্ড ফর্ম করেছিলেন, এবং সেখানে মেয়র ছিল মুসলিম লীগের, অলডারম্যান ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর তাকে গ্রেপ্তার করে দেওয়া হলো, এবং জানুয়ারি 1941-এ তিনি দেশ ছেড়ে চলে গেলেন। এবার দেশ ছেড়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চলে যেতেন 1999 সালে, তাহলে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত হতে পারত। নেতাজি কিন্তু প্রথম নির্বাচনে খুব বিরাট সাফল্য পেয়েছিলেন। দ্বিতীয়ত উনি যেটা বলেছেন যে স্বরাজ্য পার্টি, যেটা হচ্ছে বেসিক্যালি চিত্তরঞ্জন দাসের কথা। চিত্তরঞ্জন দাসের উদ্যোগে এটা হয়েছিল। নেতাজি একজন লেফটেন্যান্ট হিসেবে এটা কাজ করেছিলেন। চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পর নেতাজি এটা নিয়ে এগোননি, এবং পরবর্তীকালে আমরা যদি দেখি চিত্তরঞ্জন দাসের পথ এবং নেতাজির পথের মধ্যে কিছুটা ফারাক ছিল। চিত্তরঞ্জন দাস অনেকটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিশ্বাস করতেন, তাই গান্ধীর সাথে তার ফারাক হয়েছিল। নেতাজি সেখানে অনেক এক্সট্রিমিস্ট ছিলেন, আমি ঠিক ভুল বলছি না, তিনি চাইতেন রেভলিউশনারি স্ট্রাগল। এই যে পথের ফারাক, যদিও তার নেতা ছিলেন চিত্তরঞ্জন, সেটা পরবর্তীকালে তিনি স্বরাজ্য পার্টি নিয়ে এগোননি, তিনি কংগ্রেসের মধ্যেই কাজ করেছেন এবং পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লকের প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সুতরাং তাকে কি ব্যর্থ বলা যায়? একজন মানুষ যদি স্বাধীনতা সংগ্রামের জন্য চলে যান, তিনি নির্বাচনে সময় দিতে পারছেন না বলে ব্যর্থ বলা যায়? কিন্তু এর পাশাপাশি মনে রাখতে হবে 1939 সালে নেতাজি কিন্তু মহাত্মা গান্ধীর প্রার্থী, অপরাজেয় মহাত্মা গান্ধীর প্রার্থী পাট্টাবি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন কংগ্রেসের প্রেসিডেন্টের নির্বাচনে। নির্বাচনে নেতাজিকে কেউ হারাতে পারিনি। কলকাতার গান্ধীজি বলেছিলেন সীতারামাইয়ার হার আমার হার। এবং তার আগে 30-এর দশকে নেতাজি কলকাতার মেয়র হয়েছিলেন, যেখানে আজকে আমরা ববি হাকিমকে দেখতে পাই, সেই জায়গাটা নেতাজি বসতেন এক সময়, এবং তিনি কিন্তু নির্বাচনে জিতে হয়েছিলেন সেই সময় মেয়র। সুতরাং তিনি কিন্তু কোনো নির্বাচনে হারেননি, এটাই বোধহয় মনে রাখা দরকার। সুতরাং তাকে ব্যর্থ বলে আমার মনে হয় তার হয়তো পড়াশোনার একটু অভাব আছে। নেতাজি নিয়ে হয়তো বললাম, আমি ওইটাই জিজ্ঞেস করলাম, পড়াশোনার একটু অভাব আছে। আমি আমার জানা, হ্যাঁ না জানা, এখন অজ্ঞানতা থেকে মানুষ অনেক কথাই বলে, উনি ভবিষ্যতে জানবেন এবং সংশোধন করবেন, আমরা আশা করতে পারি। বামপন্থীদের বিরূপ মন্তব্যগুলো সেই সময় যখন নেতাজি বর্তমান, না তারও যথেষ্ট কারণ আছে। বামপন্থীদের মূল ইন্সপিরেশন সেই সময় ছিল রাশিয়া এবং কমিউনিজম, এবং মার্ক্সের যে কমিউনিজম, তার চিন্তার থেকে নেতাজির চিন্তার একটা ফারাক ছিল। কি ফারাক ঠিক বলছি না। নেতাজি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন, সত্যম শিবম সুন্দরমের গুণ জাতীয়তাবাদের মধ্যে দেখতে পেতেন। মার্ক্সিস্টদের কাছে জাতীয়তাবাদ ঠিক নয়। নেতাজি আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন, স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত। মার্ক্সিস্টরা ঈশ্বরের মানে জায়গা মানে না, অবিশ্বাসীদের মানে না। স্বামী বিবেকানন্দ কিন্তু অবিশ্বাসীদের মানতেন। তার ধর্মে কিন্তু কি বলে অদ্বৈতবাদেরও জায়গা ছিল, যেখানে আমি ঈশ্বর, অর্থাৎ আমি যদি কোনো ঈশ্বরে বিশ্বাস না করি, তিনি 1893 সালে শিকাগো পত্রিকা দেখুন, তিনি বলছেন তাও আমি হিন্দু হতে পারি। হিন্দু ধর্মে অবিশ্বাসীদের একটা জায়গা রয়েছে, সেটা তিনি বারবার স্বীকার করে গেছেন। সুতরাং এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে নেতাজির যে চিন্তা, সেই চিন্তার মধ্যে কিন্তু অনেকটাই মানে সমস্ত কিছুকে এক করার একটা ইনক্লুসিভনেস ছিল। তো সেই জায়গা থেকে অনেকে বুঝতে পারেননি সেটাকে, তো মার্ক্সিস্টরা হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল, সমন্বয়ের জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছিল হয়তো। কিন্তু পরবর্তীকালে জ্যোতি বসু বলেছেন আমাদের বুঝতে ভুল হয়েছিল, তিনি স্বীকার করে নিয়েছেন। একদিন কুণাল ঘোষও বলবেন আমার আশা। জানি না, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে একটা বিষয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে, সেটা হচ্ছে 2014 সাল।
2014 সালে গোটা ভারতে একটা আলোড়ন তৈরি হলো এবং প্রবল নরেন্দ্র মোদী ঝড়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বে এলেন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে, এবং নরেন্দ্র মোদী আসনে বসবার পর, কুর্সিতে বসবার পর, প্রধানমন্ত্রীর চেয়ারে বসবার পর ডিক্লাসিফাই করেছিলেন বেশ কিছু ফাইলস, কিন্তু সব ফাইলস ডিক্লাসিফাই করা যায়নি, একটু আগেই নীলাদ্রি যেমনটা বলছিলেন। কিন্তু এই মুহূর্তে কি নেতাজির যে নেতাজির যে ভাবধারা, নেতাজির যে ভাবনা চিন্তা, নেতাজির যে চিন্তা ভাবনা দেশের জন্য, সেই ভাবনা চিন্তার কে ফলো করছে দেশের সরকার? তার যে রহস্য, যে আমি মৃত্যু শব্দটা উল্লেখ করছি না, তার যে রহস্য, সেই রহস্যটার উদ্ঘাটনে কি কোনোভাবে তাঁরা ভাবছেন, নাকি কংগ্রেস সরকার যেমনটা ভেবেছে কংগ্রেস যখন শাসন মঞ্চে ছিল, ঠিক তেমনিভাবে ভারতীয় জনতা পার্টি লিড যে এনডিএ গভর্নমেন্ট, তারাও একই রকমভাবে ভাবছেন? 3টে টার্ম হয়ে গেল, 2014, 2019, এবার 2024 চলছে। 2024-এ দেখুন, তারা কি ভাবছেন আমার পক্ষে তো জানা সম্ভব না, কিন্তু আমি 2015 সালে নরেন্দ্র মোদীর সাথে একজন নেতাজি গবেষক হিসেবে দেখা করেছিলাম। 10 বছর হয়ে গেল আজকে। তো নেতাজির পরিবারের সাথে নেতাজি গবেষকদের সঙ্গে নিয়ে অনুজধর ছিলেন সঙ্গে, এবং আরও অনেক গবেষক ছিলেন। তো তখন নরেন্দ্র মোদীকে আমরা বলেছিলাম সমস্ত ফাইল প্রকাশ করতে। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন সমস্ত ফাইল প্রকাশ হবে। 2016 সালে 303টি ফাইল প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকার। এর বাইরে কোনো ফাইল আছে বলে আমার জানা নেই, প্রথম কথা। যদি থাকে নিশ্চয়ই আমরা বলবো। কেউ আমাদের কোনো লিস্ট দেয়নি। আসলে আমাদের পক্ষে তো সব কিছু জানা সম্ভব নয়। অ্যাজ পার দ্য রেকর্ডস, এই 303টি ফাইলের বাইরে যে আরও কোনো ফাইল যেটা মোদী যদি প্রকাশ না করে থাকেন, 100 বার সরকারকে বলা যেতে পারে, কিন্তু সেই লিস্টটা দরকার, কে কোন ফাইলগুলো প্রকাশ হয়নি। অনেকেই বলেন ফাইল প্রকাশ হয়নি সব ফাইল, তা কোন ফাইলগুলো হয়নি? বিভিন্ন রাজনৈতিক সভা থেকেও শুনতে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ফাইলগুলোর নাম, মানে এত নম্বর ফাইল প্রকাশ করেনি সরকার, এটা বলতে সুবিধা হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, নেতাজির যদি রহস্যের কথা বলি, রহস্য সমাধানে আমার মনে হয় অনেক উদ্যোগ নেওয়া উচিত। সব কিছু হয়তো সরকার বলতে পারে না, অনেক সময় বলা, যেমন জাপানের কাছে 4টি ফাইল আছে, এটা প্রকাশ করতে চাইছে না। 4টি ফাইল আছে, সিক্রেট ফাইলস, কেন প্রকাশ করতে চাইছে না? সরকারই এটা উদ্যোগ নিতে পারে। আমরা তো গিয়ে জাপান সরকারকে বলতে পারি না। রাশিয়ায় পূরবী রায় নেতাজি সংক্রান্ত ডকুমেন্ট দেখিয়েছিলেন, অথচ রাশিয়া বলছে তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। তাহলে হয় পূরবী রায় ঠিক বলছে না, নয়তো রাশিয়া সত্যি কথা বলছে না, সত্য চাপা। তাহলে কোনটা ঠিক? এই প্রশ্নগুলো এসে যায়। সেখানে সরকারের বোধহয় আরেকটু প্রোঅ্যাক্টিভ ভূমিকা এবার নেওয়া উচিত। তারা নেতাজির প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছেন। নরেন্দ্র মোদী যা করেছেন প্রধানমন্ত্রী হিসেবে, এর আগে কোনো প্রধানমন্ত্রী করেননি। তার মতাদর্শে ফারাক থাকতে পারে নেতাজির সাথে, নাও থাকতে পারে, কিন্তু কোনো প্রধানমন্ত্রী করেননি। কোনো প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটে কর্তব্যপথের শেষে নেতাজির মূর্তি স্থাপন করেননি, এটা বাস্তব। নেতাজি ওখানে রাজা পঞ্চমজাদের মূর্তি ছিল 60 দশকের মাঝামাঝি অবধি। এই 60 দশকের মাঝামাঝি থেকে 2022 অবধি ওখানে কোনো মূর্তি ছিল না। নরেন্দ্র মোদী ওখানে নেতাজির মূর্তি বসিয়েছিলেন। অন্য কোনো সরকার সেই ব্যাপারে উদ্যোগ নেয়নি, অটল বিহারী বাজপেয়ীও নেয়নি, এটা বাস্তব। অন্য কোনো সরকার 21শে অক্টোবর, যিনি 75 বছর যখন হয়েছিল 2018 সালে আজাদ হিন্দ সরকারের, সেখানে কিন্তু তার প্রতিষ্ঠা করেননি। ওই স্বাধীনতা দিবসে তিনি পতাকা উত্তোলন করেননি লালকেল্লায়, অন্য কোনো সরকার করেননি। নরেন্দ্র মোদী পার্সোনালি গিয়ে লালকেল্লায় কিন্তু স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয় একমাত্র হচ্ছে স্বাধীনতা দিবসে। এর বাইরে 21শে অক্টোবর 75 বছর উপলক্ষে নরেন্দ্র মোদী নিয়ম ভেঙে করেছিলেন। অন্য কোনো সরকার কিন্তু এই উদ্যোগগুলো নেননি। সুতরাং আমার পক্ষে, এবং স্বদেশ এবং স্বরাজ, কিন্তু আমার মনে হয় তাদের থেকে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। এই রহস্য সমাধানে তারা ব্রতী হবেন, এই আশাটা আমি বোধহয় করতেই পারি। আমি ঠিক সেই জায়গা থেকে আরেকটি রহস্যের কথা বলবো। সেটা হচ্ছে, এই রহস্য সম্পর্কে জাপানের রেনকোজি মন্দির, যার উল্লেখটা আরেকবার করতে হবে, আগেও বলেছি আমাদের এই আলোচনায় উঠে এসছে। এইটা নিয়ে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে চিতাভস্য আছে বলে দাবি রেনকোজি মন্দিরে, সেই চিতাভস্য ভারতে ফেরানোর দাবিতে তার কন্যা অনিতা পাফ, তিনি আবার সরব হয়েছেন। হ্যাঁ, একটা সময় বাঙালির যে জগৎ, তাতে অনেকেই এরকমটা বিশ্বাস করতেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু কখনো বিবাহ করেননি। স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত সেহেতু তিনি বিবাহ করেননি। কিন্তু পরবর্তীকালে ঐতিহাসিকভাবে এমিলি সেঙ্কেলের কথা এসেছে, এবং তার কন্যা অনিতা বসু পাফ, তার কথাও এসেছে। অনিতা পাফ রিসেন্টলি একটি দাবি করেছেন। সেই দাবিটি হচ্ছে, তার বাংলাটা করলে এরকম দাঁড়াচ্ছে যে দীর্ঘদিন নেতাজির পরিবারের অনেকেরও বিমান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ধন্দ ছিল। খেয়াল করে শুনবেন,
নীলাদ্রিকেও বলছি, কিন্তু এখন ওই দুর্ঘটনায় নেতাজির মৃত্যু নিয়ে বেশিরভাগ নথি এবং অন্তত 11টি তদন্ত রিপোর্ট হাতে এসেছে। তাই তাইপেইয়ের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু মেনে নেওয়াই উচিত বলছেন অনিতা পাফ। ওই চিতাভস্ম যে নেতাজি সুভাষেরই তা প্রমাণে ডিএনএ নমুনা দিয়ে সাহায্য করতে তার অঙ্গীকারের কথা বলেছেন অনিতা। তিনি বলছেন যে নেতাজিকে আর নির্বাসনে রাখবেন না, দয়া করে ওকে দেশে ফিরতে দিন, অর্থাৎ ওই চিতাভস্মকে দেশে নিয়ে আসবার দাবি জানিয়েছেন অনিতা পাফ। 23 তারিখে কলকাতার নেতাজি ভবনের অনুষ্ঠানের পরে জাপানি দূতাবাসের মন্ত্রী, যিনি পলিটিক্যাল অ্যাফেয়ার্স সামলান, সেই নোরিয়াকি আবে, তিনিও বলেছেন যে চিতাভস্ম ফেরানোর সিদ্ধান্ত ভারতের উপরেই নির্ভর করছে। এবার কি আরো প্রোঅ্যাক্টিভ, একটু আগে নীলাদ্রি যেটা বলছিলেন, সেই প্রোঅ্যাক্টিভ ভূমিকা, বেশি সক্রিয় একটা ভূমিকা নেওয়া দরকার এই মুহূর্তে ভারত সরকারের বলছি, আমি কোনো দলের নাম বললাম না। দেখুন, চিতাভস্ম আনার ক্ষেত্রে ভারত সরকারের কোনো দায় আছে বলে আমার মনে হয় না। কারণ ভারত সরকার বিশ্বাস করে না নেতাজি ওই ডেটে মারা গেছিলেন। ভারত সরকার, তাহলে তো ভারত সরকার বলতো। তাদের নরেন্দ্র মোদী সারা দেশকে অ্যাড্রেস করেছেন সেদিন পরাক্রম দিবসে, একবারও মৃত্যুদিনের কথা বলেননি। 18ই আগস্ট ভারত সরকারের পক্ষ থেকে, মোদীর পক্ষ থেকে কোনো শ্রদ্ধা জ্ঞাপন হয়নি। এবং ধরে নিতে পারে বিশ্বাস করেন না তিনি। এরকম তো কোনো ঘোষণাও পাওয়া যাচ্ছে না, কোনো সরকারি ঘোষণা যে না ওটা রেনকুজি মন্দিরের যে চিতাভস্ম ওটা নেতাজি সুভাষচন্দ্রের নয়। তারা যদি বিশ্বাসই না করেন তাহলে তো আজকে রেনকোজি কালকে অন্য কোথাও হতে পারে, তাহলে তারা সেটা নিয়ে কথা বলবেন কেন? কালকে আমি বলতে পারি আমি আমার কাছে চিতাভস্ম আছে নেতাজির, বলতেই পারেন। তো সুতরাং এই ধরনের ক্লেম তো নেতাজিকে নিয়ে বহু মানুষ হয়েছে। এ বলছেন আমি নেতাজি, ও বলছেন আমি নেতাজি। আমি শুনেছিলাম চন্দ্র বোসের কাছে এক ব্যক্তি এসেছিলেন, তা আমি তখন চন্দ্র বোসের সাথে কাজ করতাম, তা উনি বললেন যে আপনি কে? চন্দ্র বোস জিজ্ঞেস করছেন, উনি বলছেন আমি তো নেতাজি, আমি তো পরজন্মে নেতাজি হয়ে এসেছি। তো এরকম ক্লেম তো হয়েই থাকে। তো এরকম ঘটনা তো ঘটেই থাকে। তো সুতরাং একটা বেসিস তো থাকবে যেখানে লাস্ট এনকোয়ারি কমিশন বলছে যে সেখানে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি, ভারত সরকার সেটা নিয়ে মাথা ঘামাবে কেন? হ্যাঁ, অনিতা পাফের উদ্যোগ নিতে পারেন, ভারত সরকারের সাহায্য চাইতে পারেন, নিশ্চয়ই, সেটা তো মোস্ট ওয়েলকাম। আমার মনে হয় সরকার তাতে সাহায্য করবে। নেতাজি এক কি বলবো, দেশাত্মবোধের নাম তো বটেই, মানে নেতাজিকে যদি ইন্টারপ্রেট করা হয় তাহলে দেশাত্মবোধ তো অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে এক প্রবল জাতীয়তাবোধ, জাতীয়তাবাদী একজন মানুষ যিনি গোটা ভারতকে এক করতে চেয়েছিলেন। সেই জায়গাটার থেকে আমরা কোথাও সরে আসছি কি? কোথাও কোথাও কখনো কখনো দেশের অভ্যন্তরে এমন কোনো ঘটনা, রিসেন্টলি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যে অবনতি, আমাদের মানে অনেকেরই এরকমটা হয়, নেতাজি যদি থাকতেন তাহলে সব ঠিক করে দিতেন, এরকম একটা কথা আসে। তার অভাব বোধ করছি আমরা কোথাও। নিশ্চয়ই তার অভাব তো আমরা 1947 থেকেই বোধ করছি। নেতাজি যদি থাকতেন ভারত ভাগটাই হতো না, বহু মানুষ এটা বিশ্বাস করেন। বোধ হয় তাই। নেতাজি যদি থাকতেন আজাদিন ফৌজের সৈন্যরা ভারতীয় সৈন্যবাহিনীতে জায়গা পাননি, তারা পাকিস্তানের সৈন্যবাহিনী থেকে জায়গা পেয়েছেন, সেই জন্য তারা অনেকেই পাকিস্তানে চলে গেছিলেন। এটা হতো না। নেতাজি যদি থাকতেন হয়তো পার্সোনাল ল বাই রিলিজন, যেটা আমরা সেকুলার দেশ বলি, কিন্তু আমাদের কি করে ধর্মভিত্তিক পার্সোনাল ল থাকে? একটা সেকুলার দেশে একটি ধর্মের নিয়মে কি করে পার্সোনাল ল হয়? সবার জন্য তো এক আইন হবে, সেকুলার আইন। সেটা হতো না। নেতাজি থাকতেন আজকে ধনী দরিদ্রের যে বৈষম্যটা, যার সুযোগ নিয়ে অনেক সময় বিদ্বেষ, বিভিন্ন রকম সরকারের রাষ্ট্রের ওপর আক্রমণ হয়, সেটা হতো না। নেতাজি যদি থাকতেন তাহলে অনেক কিছু হতো না। এখন নেতাজি নেই, কি হলে কি হতো এত ভেবে লাভ নেই। বরঞ্চ আমাদের উচিত যারা আমরা আছি তারা কিভাবে এই সমস্যাগুলোর মোকাবিলা করি এবং সেখানে নেতাজির পথ থেকে আমরা কি কোনো পথ খুঁজে পেতে পারি, এটাই বোধহয় উচিত। কি হলে কি হতো ভেবে লাভ নেই। তিনি থাকলে অনেক কিছুই হতো না, কিন্তু তিনি তো নেই, তিনি তো হননি ভারতের প্রধানমন্ত্রী। সেই কঙ্গনা রানাওয়াত যতই বলুন প্রথম প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হলে ভারত ভাগ হতো না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এটা আমার বিশ্বাস। কারণ তার যে বিশ্বাস ছিল, তিনি যতই হিন্দু জাতীয়তাবাদী হন না কেন, শিবাজির সঙ্গে প্রচুর মুসলমান তার জেনারেল ছিল। শিবাজির বিভিন্ন সম্প্রদায়ের লোক তার সাথে এক হয়ে কাজ করছিল। একইভাবে নেতাজির সাথেও এরা বিশ্বাস করতো নেতাজিকে। একজন প্রকৃত হিন্দুকে একজন প্রকৃত মুসলমান বিশ্বাস করেন, যিনি হিন্দুও নন, মুসলমানও নন, কমিউনিস্টও নন, সুবিধেবাদী, তাকে কেউ বিশ্বাস করে না। এখন আমি কারো নাম বলছি না, কিন্তু এটাই সম্ভবত ভারতের যে রাজনীতিবিদ, তাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সুবিধেবাদী ভেবেছে, তাদের বিশ্বাস করতে পারেনি। এই বিশ্বাসের অভাবের ক্ষেত্রেই দেশ ভাগ হয়েছে।
এবং তার সুযোগ নিয়েছে কিছু নেতা, মোহাম্মদ আলী জিন্নাহ বা তারা সুযোগ নিয়েছেন, ডিরেক্ট অ্যাকশন দিয়ে কমিউনাল রাইটস এগুলো হয়েছে, কিন্তু বাস্তবটা হচ্ছে বিশ্বাসের অভাব। এই বিশ্বাস তারা অর্জন করতে পারেননি, এবং বিশ্বাস অর্জন করতে না পারার হচ্ছে রাজনৈতিক দ্বিচারিতা, তাদের বিভিন্ন ক্ষেত্রে দ্বিচারিতা সামনে চলে এসছে। একভাবে একরকম বলছেন, অন্য সময় অন্যরকম করছেন, যা বলছেন যা করছেন তার মধ্যে ফারাক। সুভাষচন্দ্র বসুর এটা ছিল না। তার পথকে আমি সমালোচনা করতে পারি, কিন্তু তার বলা আর করার মধ্যে কোনো ফারাক ছিল না। সেই জন্যই আজও বোধহয় নেতাজির জন্মদিনে যে স্বতঃস্ফূর্ত সেলিব্রেশন হয়, বাংলার বুকে হয়, ভারতবর্ষে হয়, সেটা বোধহয় অন্য কারো জন্মদিনে এখনো হয় না, যতই সরকার সেই জন্মদিনগুলো প্রমোট করার চেষ্টা করে। নেতাজির জন্মদিনে দেখতে পাওয়া যায় এরকমটাই, যেরকমটা ছোটরা, স্কুল পড়ুয়া ছোটরা যেরকমটা সরস্বতী পুজো করে না, মায়ের কাছ থেকে একটা কাপড় চেয়ে এনে একটা প্যান্ডেল বেঁধে যেমনভাবে সরস্বতী পুজো করেন, ঠিক তেমনিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কিন্তু পালন করে তারা। আরও একজন বাঙালির জন্মদিন তারা পালন করে এইভাবে, এখনো পর্যন্ত সেই বোধটা টিকে রয়েছে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজের শিশুদের মধ্যে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই দুজন মানুষ, আমি কবিগুরুর জন্মদিনের এখনো বেশ খানিকটা দেরি আছে, আজ আমরা নেতাজিকে নিয়েই কথা বলছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি শব্দটার পরে সুভাষচন্দ্র বসু শব্দটাই আসে, মানে নামটাই আসে। নেতাজি নামটার পরে অনেকেই অনেক নাম জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন বহুবার। এখনো পর্যন্ত বিভিন্ন হিন্দি ছায়াছবিগুলোতে যেমন শুনতে পাওয়া যায়, তেমনি বিভিন্ন প্রাদেশিক রাজনীতিতে নেতাজি নাম অনেককে বলতে শোনা যায়, কিন্তু নেতাজি বলতে সুভাষচন্দ্র বসুই। আর তাকে নিয়ে সিনেমা তৈরি হতে পারে, তাকে নিয়ে বই লেখা হতে পারে, তাকে নিয়ে গবেষণা তো হয়েই চলেছে। একজন গবেষক আমাদের এই সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে, তার সম্পর্কে অনেক কথা আজকে আমরা শুনলাম। নীলাদ্রি, একটা কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে আজ থেকে বছর 25 আগেও এরকমটা মনে করা হতো যে এই মুহূর্তে বোধহয় থুরথুরে বুড়ো হয়ে গিয়েছেন নেতাজি, হয়তো হিমালয়ের কোলে কোথাও তপস্যা করছেন। আপনিও বলছিলেন একটু আগে যে আমি খুব অবাক হব না যদি তিনি পরবর্তীকালে সন্ন্যাসী হয়ে যান। হয়তো তিনি ফিরে আসবেন, একবার তিনি ফিরে আসবেন, একবার ফিরে আসবেন। এই ফিরে আসাটা, আশা, মানে ফিরে আসা দন্তস্ব, আশা তালব্যস, কি ক্রমশ ক্ষীণ হয়ে গিয়েছে এই মুহূর্তে? সত্যি সত্যি কি দেহত্যাগ করেছেন? আমি খুব সতর্কভাবে দেহত্যাগ শব্দটা ব্যবহার করলাম। হতেই পারে, এত বয়স হয়েছে তিনি আমাদের মধ্যে নেই, এটা হতেই পারে। কিন্তু এর পাশাপাশি দেখুন, আজকে আপনি দুদিন আগে আমাদের নেতাজির জন্মদিন হয়েছে, 3 দিন আগে সারা ভারতে যে স্বতঃস্ফূর্তভাবে যে পালন আমরা দেখেছি, সেটা কিন্তু বাড়ছে। তো একটা কথা আমাদের বোধহয় প্রশ্ন করার সময় এসেছে, অনেক নেতাদের জন্মদিন সরকার অনেক চেষ্টা করেন, তাও সেভাবে সেলিব্রেশন হয় না, কারো নাম নিচ্ছি না, সরকারি প্রমোশন সত্ত্বেও সেলিব্রেশন হয় না। ঠিক নেতাজির ক্ষেত্রে এই স্বতঃস্ফূর্ততা বাড়ছে কিভাবে? নরেন্দ্র মোদীর একটা অবদান আছে নিশ্চয়ই, তিনি যা উদ্যোগ নিয়েছেন, কিন্তু এই স্বতঃস্ফূর্ততা বরাবরই বোধহয় বাংলার বুকে ছিল। এবং এই স্বতঃস্ফূর্ততার সময় যত গেছে, মানুষ যত রাজনীতি নিয়ে বীতশ্রদ্ধ হয়ে গেছে, দলমত নির্বিশেষে বলছে, তত নেতাজির প্রয়োজনীয়তা মনে করছে তারা। একইভাবে সিপিএম দেখুন, যারা একসময় নেতাজির সমালোচনা করেছিল, আজ তারা নেতাজির কথা বলছে। কংগ্রেস, যারা নেতাজিকে একসময় সাসপেন্ড করেছিল, তারা আজ নেতাজির কথা বলছে। তৃণমূল তো বরাবরই নেতাজির কথা বলে, এমনকি ভারতীয় জনতা পার্টি, তারা এসে আজ নেতাজিকে আইকন বলে তৈরি করছে, তার স্ট্যাচু বসাচ্ছে ইন্ডিয়া গেটে। তো সুতরাং সমস্ত দল আজ নেতাজির পথে এগোতে বাধ্য হচ্ছে, কারণ এটা সম্ভবত তারা উপলব্ধি করছে যে এতদিন আমরা নেহেরুর পথে এগিয়েছি, গান্ধীর পথে এগিয়েছি, সেই পথ আমাদের যেখানে ফেলেছে, সেটা নিয়ে আজকে যদি বুকে হাত রেখে আমরা প্রশ্ন করি, ভারতবর্ষের রাজনীতি যেভাবে চলছে, সেই রাজনীতি নিয়ে আমরা কি সন্তুষ্ট না সন্তুষ্ট নই, আমাদের রাজনীতিবিদরা কি সৎ না সৎ নন, আমরা রাজনীতিবিদদের বিশ্বাস করি না, বুকে হাত রেখে যদি বলি, কোনো আমার রাজনৈতিক অভিসন্ধি না রেখে, উত্তরটা একই হবে, না। পথ এখন একটাই চোখের সামনে, অন্য পথগুলো আমরা দেখে নিয়েছি, সে পথে মানুষের সন্তুষ্টি আসেনি, সাফল্য হয়তো এসছে। মানুষ তাই নেতাজিকে আঁকড়ে ধরছে, নেতাজির মধ্যে মুক্তির রাস্তা খুঁজে পাচ্ছে, এবং প্রধানমন্ত্রীর এতে বিশেষ অবদান আছে, মুখ্যমন্ত্রীর এতে বিশেষ অবদান আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বারবার বলি, উনি ক্ষমতায় এসেই 64টা নেতাজি ফাইল প্রকাশ করেছিলেন, বা পশ্চিমবঙ্গে 34 বছর ফরওয়ার্ড ব্লক নেতাজির দল ক্ষমতায় ছিল, তারা কেন করেনি? তারা কেন উদ্যোগ নেয়নি? তারা কেন একবারও বলেনি? প্রশ্ন সেটাই থেকে যায়। সুতরাং আজকে যখন আমরা বিভিন্ন মোদি থেকে মমতা, বিভিন্ন নেতার মধ্যেও এই নেতাজি সম্বন্ধে যে একটা সেন্সিটিভিটি আমরা দেখতে পাচ্ছি, এটা সত্যিই একটা আশার আলো দেখাচ্ছে। আমি খুব আশাবাদী। নেতাজি ফিরে এলেন কি এলেন না, এটা বড় কথা নয়, তার মতাদর্শ, তার চিন্তা, তার পথে এগিয়ে চলা, এটাই বড় কথা। তিনি যেখানেই থাকুন, একদমই তাই, তিনি খুশি থাকবেন। মহাকুম্ভ মেলা চলছে, আর সেই মহাকুম্ভ মেলায় এক সাধু
পেহলওয়ান বাবা বা রেসলার বাবা নামে যিনি খুব ভাইরাল হয়েছেন আর কি ইদানিং, আপনারা দেখেছেন, হাই নিউজেও দেখেছেন, কিন্তু সেই বাবার মুখেও নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উঠে এসেছে। আসলে শুধুমাত্র বাঙালির মধ্যে নয়, গোটা দেশের মধ্যেই বোধহয় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা আরও প্রবল হচ্ছে। যেমনটা বলছিলেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনভাবেই আরও প্রবল হয়ে উঠছেন নেতাজি। আর এভাবেই বোধহয় তাঁর আমাদের মধ্যে ফিরে আসা নয়, থেকে যাওয়া, আরও গভীরভাবে আমাদের মননে, আমাদের চিন্তায় নেতাজি থাকুন আরও 100, আরও 1000, আরও লক্ষ বছর, যতদিন মানুষের সভ্যতা, যতদিন ভারতীয় সভ্যতা থাকবে। আজকে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক কথা হলো, আজকে আলোচনা হলো। আমাদের সঙ্গে ছিলেন নেতাজি গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আজকের মুখোমুখি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আজ সাধারণতন্ত্র দিবস। আপনাদেরকে আরও একবার নমস্কার।